সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই শুনেছেন এক ঢিলে দুই পাখি মারা যায়, এক ঢিলে তিন পাখি মারা যায়, বা চার পাখিও শুনে থাকতে পারেন। তবে আজকে আপনাদেরকে আমি শোনাবো এক ঢিলে কতগুলি পাখি মারা যাবে কল্পনা করতে পারবেন না। আপনারা আগের ভিডিওতে শুনেছেন যে আমি ভারত এবং পাকিস্তান যুদ্ধের মূল বিষয়টা, মূল আসলে উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলবো বলে আপনাদেরকে ওয়াদা করেছিলাম। তো আসলে যুদ্ধটা কেন লাগাচ্ছে, এই যুদ্ধটা আসলে কেন তৈরি করা হয়েছে, বিনা কারণে কেন এটা নিয়ে আসা হলো, আসলে সেটা বিনা কারণে নয়। তো ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু এক ঢিলে কতগুলি পাখি মারছেন সেই বিষয়টা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরছি। অনেকগুলি গণমাধ্যম আপনারা হয়তো জানেন যে অনেক তথ্য কারণ উপাত্ত বিশ্লেষণ করছে এটা নিয়ে, কিন্তু আমি আপনাকে হলপ করে বলবো, আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে আনছি যেটা হয়তো অনেক মিডিয়া কাভারেজ এখনো দেয়নি, মিডিয়া তো আপনারা এখনো শুননি। হয়তো আমরাও মিডিয়ার মাধ্যমে আমরা তথ্যগুলো নেই বিভিন্ন সোর্স থেকে, তবে অনেক তথ্য আপনাদেরকে দিচ্ছি যেটা এখনো পর্যন্ত আপনারা কোনো মিডিয়াতে পাবেন না। তো আর দেরি না করে আমরা শুরু করি একটা একটা করে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকাকে নিয়ে। আপনারা জানেন যে সম্প্রতি ইসরায়েল, ফিলিস্তিন, গাজা এবং ইরানকে নিয়ে যে যুদ্ধের যে একটা দামামা অলরেডি তৈরি হয়েছে, এবং একটা পর্যায়ে তো সরাসরি কোনো রাষ্ট্রকে আক্রমণ না করলেও ইরান এবং আমেরিকা, কিন্তু ইরানের বাহিনীর সাথে আমেরিকার ফক্সি বাহিনীর সাথে ইরানের ফক্সি বাহিনীর যুদ্ধ অলরেডি চলছে। তো সরাসরি শুধু রাষ্ট্রকে আঘাত করাটা বাকি আছে, বাকি সব বিষয় কিন্তু মোটামুটি সেখানে একটা যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে বলা যায়। তো সেক্ষেত্রে ইরানকে ধরার যে কৌশল ছিল পারমাণবিক ইস্যু নিয়ে চুক্তি হচ্ছে বা আলোচনা হচ্ছে, আলোচনার দিকে গেলে হয়তো সমাধান হবে, না হয়তো ট্রাম্পের ঘোষণা ছিল যদি ইরানকে আলোচনার টেবিলে না আসে এবং ইরান যদি আলোচনায় আমাদের সাথে একমত পোষণ না করে তাহলে তার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করব, এটা সরাসরি ট্রাম্প ঘোষণা দিয়েছেন। কিন্তু ইত্যবসরে ট্রাম্প হয়তো বা তার একটু টনক নড়েছে, সে হয়তো বুঝতে পেরেছে যে ইরানকে আসলে সামরিক পদক্ষেপ নেওয়া এতটা শুভ কাজ হবে না। আর আপনারা জানেন যে ইরানই একমাত্র রাষ্ট্র যাকে আসলে কোনো দেশ এখন দখল করতে পারেনি। তো সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক কিছু হিসেব করতে হবে ইরানের বিরুদ্ধে কোনো অ্যাটেম্পট বা কোনো পদক্ষেপ নিতে হলে। পাশাপাশি চীন তো পিছনে আছে, আর রাশিয়াও কিন্তু ইরানের বিষয়ে আমেরিকাকে সরাসরি কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছে বলে এ পর্যন্ত কোনো গণমাধ্যম এবং আমাদের যে সোর্স থেকে আমরা এখনও পাইনি। সেক্ষেত্রে একটা বিষয় আপনারা লক্ষ্য করেন, চুক্তিতে যদি ইরানের সাথে কোনো সমঝোতা না হয় এবং ইরান যদি চুক্তি নাও মানে, তাহলে ইরানের বিকল্প ট্রাম্পের হাতে সামরিক পদক্ষেপ ছাড়া কোনো উপায় নেই। সামরিক পদক্ষেপ নিয়েও যদি ইরানের সাথে আমেরিকা তার বিশেষ কোনো সুবিধা করতে না পারে, তাহলে সবচেয়ে বড় সমস্যা হবে এখানে আমেরিকা এবং নেতানিয়াহুদের। তার কারণ হচ্ছে এই শক্তিরা বিশ্বে তখন পরাজিত শক্তি হিসাবে বিবেচিত হবে, এবং আমেরিকার দাদাগিরি এবং বিশ্বকে শাসন করার যে আমেরিকা সুপার পাওয়ার যে তকমা, সেটা সেখানেই পর্যবেসিত হবে, এবং সারা বিশ্ব আর আমেরিকাকে আর স্যালুট করবে না। এবং এখানেই আমেরিকার আসলে পরাজয়ের শুরু। এই সুপার পাওয়ার যে বিশ্বকে এতদিন, এত বছর, প্রায় 100 বছর ধরে শাসন করছে, তাদের এই যুগ এর ইতি টানতে হবে সেখানেই। এই জন্য ট্রাম্প প্রশাসন এটা অবশ্যই বুঝতে পেরে ইরানকে ধরাশায়ী করার আগে সমস্ত মিডিয়া এবং সমস্ত বিশ্ব চোখকে যাতে অন্যদিকে ঘোরানো যায়, অন্যদিকে ব্যস্ত রাখা যায়, এটার একটা কৌশল হিসেবে ভারত পাকিস্তান একটা খুব চমৎকার জায়গা, চমৎকার পয়েন্ট। এই পয়েন্টে আঘাত হানলেই, এটাকে একটু লাইমলাইটে নিয়ে আসলে বিশ্বের মাঝে ভারত পাকিস্তান যুদ্ধ একটা বিশেষ একটা খোরাক, বিশ্ব মিডিয়ার জন্যও খোরাক, বা সারা পৃথিবীর মানুষের জন্য এটা একটা বহুদিন আগে থেকেই
এটা একটা গরম একটা টাটকা খবর। তো এটাকে শুধু একটু লড়াই দিলে হয়। এসব ইস্যুগুলো সবসময় ব্রিটিশ এবং আমেরিকারা তাদের হাতের মধ্যে রাখে। যখন তাদের প্রয়োজন হবে তখন শুধু একটু চুলোতে একটু আগুন দিয়ে দিলে হয়, চুলোতে সব কিছু রেডি আছে, এরকম আর কি বিষয়টা। এরপর দ্বিতীয় নম্বর কথা হলো, মধ্যপ্রাচ্যে ইসরায়েল যে খুব একটা বেকায়দায় পড়েছে সেটা ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে আর রাখা যাচ্ছে না, প্রকাশ হয়ে আসতেছে। তারা হামাসের সাথে শান্তি চুক্তি করতে এখন নিজেরাই বাধ্য হচ্ছে। জিম্মিদেরকে ছাড়িয়ে আনার একটা ইস্যু দিয়ে হামাসের সাথে 5 বছর একটা চুক্তি যাচ্ছে, আপনারা সবাই এটা জেনেছেন। কারণ চুক্তিতে না গিয়ে নেতানিয়াহুর বিকল্প কোনো রাস্তা নাই, হয়তো ইরানের সাথে যুদ্ধে নামতে হবে। তো ইরানের সাথে যে যুদ্ধ নেতানিয়াহু বলছেন যে ছোট পরিসরে যেটা হচ্ছে, এটা আমেরিকার যে বক্তব্য এবং নেতানিয়াহুর যে বক্তব্য, ওনারা ইরানে আগেও এরকম হামলা করেছে, ইরানের ভিতরেই তাদের বিভিন্ন এজেন্ট দিয়ে হামলা করেছে, হয়তো হামলাটা এই ধরনের হতে পারে। তো যাই করুক ইরানের সাথে, কিন্তু নেতানিয়াহুর রাষ্ট্রের অবস্থা কিন্তু এতটা ভালো না। সেরা সংকট দেখা দিয়েছে, দাবানল লেগেছে সেখানে, শহরের পর শহর হয়তো দাবানলের আওতায় চলে আসতে পারে। সেখানে শুষ্ক বায়ু এবং তাপমাত্রা বেশি, আগুন নেভানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে হুতিদের মিসাইলের পর মিসাইল, আপনারা জানেন এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম প্রায় 65 থেকে 67টা স্পটের স্যাটেলাইট চিত্র ইরানের হাতে পৌঁছে গেছে, যে সমস্ত স্পটগুলোতে নেতানিয়াহু বাহিনী তাদের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সহ ভারী ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করে রেখেছে। যুদ্ধ লাগলেই সেই স্পটগুলো তারা ইউজ করে ব্যবহার করবে এবং ইরানের উদ্দেশ্যে সেই স্পটগুলো থেকে তাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা হবে। তো এর মধ্যে বিমান ঘাঁটি এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাঁটি সহ বিভিন্ন রকমের মিসাইল উৎক্ষেপণের ঘাঁটি সহ আছে। তো হুতিদের মিসাইলগুলি এখন ঠিক ওই স্পটগুলিতে আঘাত হানছে। তো আপনারা জানেন যে গত কিছুদিন আগেই, মনে হয় গত পরশুই, ইস্যুতে আরেকটা মিসাইল ইসরায়েলের একটা নেমাতিম যে বিমান ঘাঁটি তার নিকটেই একটা আঘাত হেনেছে এবং সেখানে অত্যন্ত সুচারুভাবেই সেই মিসাইলটা সেখানে আঘাত হেনেছে, কোনো ইন্টারসেপ্ট করা যায়নি। পাশাপাশি গতকালকে যে হুতিরা যে আসকালান যে শহর, যেটা ফিলিস্তিন থেকে দখল করেছে ইসরায়েলিরা, সেই শহরে একটা মিসাইল দিয়ে ঠিক জায়গা মতো আঘাত হেনেছে। এর মধ্যে দিয়ে আরেকটা বিষয় বেরিয়ে আসছে, সেটা হলো সম্প্রতি নেতানিয়াহু বাহিনী আমেরিকা থেকে যে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা এনেছে, ওদের আয়রন ডোমটা ফেল করলো, এরপরে আরও অনেকগুলি ব্যবস্থা তারা তৈরি করেছে, এখন থার্ডও নিয়ে এসেছে। এরপরও হুতিদের মিসাইল কিন্তু ইন্টারসেপ্ট করা যাচ্ছে না। তো এখানে আমেরিকারও কিন্তু একটা কৌশলগত পরাজয় হয়ে গেছে। এগুলাকে যদি আন্তর্জাতিক মিডিয়া থেকে আলাদা করে রাখা যায় এবং বিশ্ব চোখ থেকে বাইরে রাখাটা এখন ওদের জন্য জরুরি। মানে আমেরিকার সবচেয়ে লেটেস্ট যে ক্ষেপণাস্ত্র, যেটা তারা বিশ্বের কাছে সহজে দেয় না, নিজেদের প্রতিরক্ষার জন্য তারা যেটা সংরক্ষণ করে রেখেছে, সে থার্ড অলরেডি নেতানিয়াহুকে ইসরায়েলকে দিয়েছে। সে থার্ডও কোনো হয়তো বা কাজে আসছে না। এই বিষয়টা যখন প্রকাশিত হয়ে যাবে সবার সামনে, তখন আমেরিকাকে আর কেউ ভয় পাবে না। সেজন্য কিন্তু বিশ্ব দৃষ্টিকে অন্যদিকে সরানো উচিত। আন্তর্জাতিক দৃষ্টিকে ওদের কাছ থেকে সরানোর জন্য ভারত পাকিস্তানের যুদ্ধ একটা দারুণ কৌশল। গেল আরেকটা বিষয় হলো আমেরিকার যে বড় বড় 3টে এয়ারক্রাফট ক্যারিয়ার এখন বর্তমানে হুতিদেরকে দমানোর জন্য, যেটা লোহিত সাগর আরব সাগরের মধ্যে মোতায়েন করার জন্য নিয়ে এসেছে। আজকেও মানে গত রাতে হুতিরা সেই US ট্রুম্যানেও তারা মিসাইল হামলা করেছে, সফল মিসাইল হামলা করেছে। আমরা US ট্রুম্যান আমেরিকার যে বিশাল এয়ারক্রাফট, সেটাও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা তাদের অবস্থান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। পাশাপাশি আমেরিকার যে সমস্ত আক্রমণগুলি করছে, আমেরিকার একটা জঙ্গি বিমান, সেটা F-16 জঙ্গি বিমানও হুতিদের মিসাইলে এটা প্রবাহিত হয়েছে, আপনারা শুনেছেন, সাগরের মধ্যে পড়েছে। পরে আমেরিকা সেখানে সাগরের ঢেউকে সেটার দোষারোপ করেছে। সাগরের ঢেউ এত বেশি পরিমাণে ছিল যে সেটা
ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে সেই বিমান ছিটকে পড়েছে সাগরের মধ্যে। এগুলো আসলে ওদের মিডিয়া কাভারেজ। কিন্তু বিষয় হচ্ছে হুতিদেরকে এই কয়দিনে আমেরিকা প্রায় 700 থেকে 800 বার হামলা করেছে, এরপর হুতিরা দমেনি। হুতিরা তাদের হুতিরা তাদের জবাব দেওয়া বন্ধ করেন, তারা তাদের জবাব দিয়েই চলেছে। পাশাপাশি গত 2 দিন থেকে হুতিরা ঘোষণা দিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও তারা নিয়ে এসেছে, এখন থেকে সেটাও তারা ব্যবহার করবে। তো সেটা তারা বলার সাথে সাথেই মনে হয় একদিন পরেই আমেরিকার F-16 ভূপাতিত করলো, যেটা সাগরে গিয়ে পড়েছে, আপনারা দেখেছেন। আর একটা বিষয় হলো গাজা গাজা এখন কোনো স্থাপনা সেখানে নেই, গাজা টোটালি ক্লিয়ার। নেতানিয়াহু বাহিনী মাসের পর মাস বোম্বিং করে গাজাকে একদম ফ্লাড করে দিয়েছে। গাজা এখন সম্পূর্ণ একটা ফিল্ড। তো নেতানিয়াহুর কাজ এখানে শেষ। গাজাকে পুনর্নির্মাণ করার জন্য আমেরিকান যে কোম্পানিগুলি সেখানে ব্যবসায়িক উদ্দেশ্যে ইসরায়েলের সাথে চুক্তি আছে, গাজা শহরটাকে তারা ওয়ার্ল্ডের সবচেয়ে নামি দামি রিসোর্ট দিয়ে তারা ভরে দেবে এবং সেখানে তাদের চলবে বিশ্ব বাণিজ্য। এই বাণিজ্যে কিন্তু আবার সৌদি ধনকুবেরদেরও হাত আছে। এটা যদিও মিডিয়াতে কয়েকবার এসেছে কিন্তু খুব হাইলাইটস হয়নি। এখানে সৌদি আরবেরও হাত আছে। এটা আসলে একটা মুসলমান বিশ্বের মধ্যে সৌদি আরব রাষ্ট্রটা এমন একটা প্লেয়িং তারা করছে যে এদেরকে আপনারা বিশ্বাস করার মতো, যারা বিশ্বাস করবে তারা আমি মনে করবো অত্যন্ত ভুল করবে। ডুয়েল প্লেয়ার, সরাসরি ডুয়েল প্লেয়ার, সারা বিশ্বের মুসলমানদের চোখে পানি। এর মধ্যে তারা আমেরিকার একজন জনপ্রিয় শিল্পী, মানে নৃত্যশিল্পী, তার নামটাও আমাদের মুখে আনতে খুবই খারাপ লাগে, তো তাকে নিয়ে এসেছে ঠিক কাবাঘরের 80 কিলোমিটারের ভিতরে। সেখানে বিশাল মঞ্চ তৈরি করে তারা সেখানে নাচ গানের ব্যবস্থা করেছে। সৌদি আরব এখন নাচ দেখতেছে আমেরিকান এক গায়িকার, নাচ দেখার সময় হলো। যাকে এটা আপনারা বিচার করবেন, এখন সৌদি আরবের নাচ দেখার সময়, আর বিশ্বে মুসলিমের চোখে পানি। এরপর আমি যে কথাটা শেষ করব, এই পয়েন্টটা যেটা দিয়ে আমি শেষ করছি সেটা হলো গাজাকে এখন পুনর্নির্মাণ করার দায়িত্ব কিন্তু আমেরিকান ওই ব্যবসায়ীদের। এখন গাজাতে যদি কোনো পুনর্নির্মাণ করার কাজ আরম্ভ করে বা ওই ধরনের কোনো সিচুয়েশন তৈরি করতে পারে, সেক্ষেত্রে বিশ্ব মুসলিমরা আবার হয়তো এক হয়ে যাবে। গাজা জায়গা দখল করার জন্য তারা স্লোগান দিয়ে বিশ্ব মুসলিমরা আবার হয়তো সম্মিলিতভাবে এক হয়ে তারা সেটা প্রতিরোধ করার চেষ্টা করবে। তো সেখানে একটা বেকায়দায় পড়বে আমেরিকা এবং নেতানিয়াহু বাহিনী। তো এখান থেকে আগে থেকে যাতে সেখানে কোনো প্রতিরোধ না আসে, জন্য বিশ্বের সমস্ত মুসলমান এবং মুসলমানদের পিছনে যে শক্তিগুলি আছে তাদেরকে অন্য একটা ফ্রন্টে ব্যস্ত রাখাটাও জরুরি। এটা একটা ভালো কৌশল। পাশাপাশি আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদী, এটা একটা অভ্যন্তরীণ বিষয় বলছি, এটাও একটা পাখি, অনেকগুলি পাখির এটাও একটা পাখি। নরেন্দ্র মোদী ওয়াকফ আইন সংস্কার নামে ভারতে হিন্দুদের মুসলমানদের যে সম্পত্তি, মানে এই সরকার রাষ্ট্রীয়ভাবে উলঙ্গভাবে বলা যায়, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে উলঙ্গভাবে যে মুসলমানের সম্পত্তিগুলো তারা দখল করছে, মাদ্রাসা ভাঙছে, মসজিদ ভাঙছে। টোটালি বিশ্বের দরবারে নরেন্দ্র মোদীও আরেকজন নেতানিয়াহুর মতো চরিত্রে যিনি উপনীত হয়েছেন। বিশ্ব দরবার থেকে তাদের প্রতি যে একটা ঘৃণা তৈরি হয়েছে, এটাকে তারা ইন্টারসেপ্ট করার জন্য, সেখান থেকে তারা বিশ্ব দৃষ্টিকে অন্যদিকে নেওয়ার জন্য কাশ্মীরের ইস্যুটা একটা ভালো পয়েন্ট। এখন মানুষ ওয়াকফ চুক্তি নিয়ে কথা বলছে না, কাশ্মীর নিয়ে কথা বলছে। এটা একটা কৌশল। আরেকটা বিষয়, নরেন্দ্র মোদী
মূলত ভারতে তার রাজনৈতিক অবস্থানে তারা ভালো অবস্থায় নেই। ভারতের যারা ইন্টেলিজেন্ট যারা আছে এবং যারা আসলে ব্যালেন্সফুল রাজনীতি করেন ওই রাজনীতিবিদরা, ভারতের কূটনৈতিক মহলের যারা দক্ষ এবং অত্যন্ত চৌকস তারা, এবং বিশেষ করে অভিজাত যে শ্রেণী, শিক্ষিত যে শ্রেণী ভারতের আছে, তারা কেউ নরেন্দ্র মোদীকে সার সমর্থন করেছে না। তো সেক্ষেত্রে নরেন্দ্র মোদীরও ভারতের মধ্যে একটা তেমন একটা সুবিধাজনক অবস্থায় নেই। নির্বাচন দিলে হয়তো তিনি মারাত্মকভাবে ডরাডরি হবেন। এটাও নরেন্দ্র মোদীর একটা খুব নেগেটিভ একটা পয়েন্ট। সেখান থেকেও সে নিজেকে উত্তরণ করার জন্য ভারত পাকিস্তান যুদ্ধটার জন্য একটা এমিকেবল পয়েন্ট। অলরেডি আপনারা জানেন যে ইমরান খান তো এর কয়েক বছর আগে ঘোষণা দিয়েছেন যে নরেন্দ্র মোদী যখন বিপদে পড়েন তখন তিনি পাকিস্তানকে ইস্যু করে রাজনীতি করেন। এটা আরেকটা পয়েন্ট। সবচেয়ে সর্বশেষ যে পয়েন্ট আছে সেটা হলো আমাদের বাংলাদেশের প্রতি ভারতের যে আক্রোশ এবং তাদের যে ক্ষোভ, বিশেষ করে যে ক্ষোভটা তাদের জন্মেছে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা বর্তমান যে অবস্থাটাকে কেন্দ্র করে। আপনারা জানেন যে বিশাল কোনো বড় দেহি আপনার বিশাল বড় দেহের অধিকারী কোনো লোক যদি কোনো একটা ছোট দেহের অধিকারীর কাছে জ্ঞানে, প্রজ্ঞায়, মেধায়, বুদ্ধিতে, বিবেচনায় হেরে যায়, সর্বশেষ সে তার পেশি শক্তিকেও ব্যবহার করার ইচ্ছা পোষণ করে। অন্তত আর যাই হোক, তাকে একটা ধাক্কা হলেও আমি প্রমাণ করি যে না, আমার কাছে কিছু আছে। তো একটা পেশি শক্তি হলেও দিয়ে সে অন্তত একটা পয়েন্টে সে বড় থাকতে চায়। তো আপনারা দেখেছেন সম্প্রতি কাশ্মীর ইস্যুটাকে নিয়ে বাংলাদেশকে অলরেডি সেখানে এমাসাইজ করা হচ্ছে, যে বাংলাদেশের মধ্যে সেটাকে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে। অনেকগুলি গণমাধ্যম অলরেডি বলা শুরু করেছে যে কাশ্মীরের যে বিচ্ছিন্ন যে সন্ত্রাসী সংগঠনগুলি আছে সেগুলি বাংলাদেশেও বহাল তবিয়তে আছে। তো বিভিন্ন রকমের গণমাধ্যম থেকে জেনেছেন যে বাংলাদেশ বর্ডারে ভারতের যে প্রস্তুতিমূলক ব্যবস্থা অলরেডি তারা নিয়ে নিয়েছে। তো এরই প্রেক্ষিতে আমরা বলতে পারি যে কাশ্মীর এবং ভারত পাকিস্তান যে ইস্যুটা, সেটা শুধু এক ঢিলে 2-3 পাখি মারা নয়, অনেকগুলি পাখি মারার জন্য অনেক বিষয়গুলি তারা সেখান থেকে রক্ষা করার জন্য এবং অনেকগুলি বিষয় থেকে বিশ্বদৃষ্টিতে অন্যদিকে ঘোরানোর জন্য এবং নিজেদেরকে, আমি সামরিক কাজে বলি, নিজেদেরকে ইন্টারসেপ্ট করার জন্য ভারত পাকিস্তান ইস্যুটি কিন্তু প্রয়োজন ছিল। তো আমরা সর্বোপরি আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ তাদের এই কূটকৌশল থেকে, যুদ্ধের মনোভাব থেকে, যুদ্ধের অবস্থা থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে এবং আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই সর্বোত্তম কৌশলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।